দেখে নেব খেলার সময় শিরোনাম। ডারউইনে বাংলাদেশের বাজিমাত, টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। 6 উইকেট নিয়ে দিনের নায়ক হাসান মাহমুদ, ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল তামিম। টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন হাসান মাহমুদের। ক্যারিয়ার সেরা বোলিংয়ের কৃতিত্ব দিলেন কাউন্টি ক্রিকেটকে। দ্বিতীয় দিনে ভালো শুরুর আশা। বোলিং করার পরে আর একটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কিভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। টপ এন্ড টি-20 সিরিজে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। শিরোপার লক্ষ্য নিয়ে কাল অস্ট্রেলিয়ায় যাবে এইচপি দল, প্রস্তুতিতে সন্তুষ্টি। সাদা কালো শিবিরে পুরানো ঐতিহ্য, ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে মোহামেডানের জাঁকজমকপূর্ণ দলবদল। শক্তিশালী দল নিয়ে নতুন মৌসুমের সব শিরোপা জয়ের লক্ষ্য। এবং ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর প্রতি আস্থা রাখছে আরব লীগের 6 দেশ। মরক্কো কাতারকে পাশে পেয়ে স্বস্তি ফিফা সভাপতির। সিদ্ধান্ত পরিবর্তন আয়ারল্যান্ডের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ডারউইন টেস্ট প্রসঙ্গ। টাইগার পেসারদের আগুনে গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অজি শিবির। প্রথম ইনিংসে 198 রানে অল আউট স্বাগতিক দল। 1 উইকেটে 96 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এমন দিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখা যায় কালে ভদ্রে। শক্তিশালী প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রেখে ব্যাকফুটে ঠেলে দেওয়ার নজির টাইগার ক্রিকেটে বড্ড কম। তাই মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই স্কোরবোর্ডটা দেখেও বিশ্বাস করতে চাইবেন না যারা আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন। তবে এটা সত্য, এখানে কল্পনার আশ্রয় নেওয়ার সুযোগ কম। ডারউইনে টস হারাটাই শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এখন ইতিহাসের অংশ লাল সবুজ। দিন শেষে পুরোপুরি ব্যাকফুটে স্বাগতিকরা। হাসান মাহমুদের ফাইফারের পর মুমিনুল তানজিদের ব্যাটিংয়ে দিশেহারা ক্যাঙ্গারু বাহিনী। ইনিংসের শুরু থেকেই টাইগার পেসারদের চাপ সামাল দিতে হিমশিম খায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। 12 নম্বর ওভারে প্রথম আঘাত, ফিরে যান ওয়েদারাল্ড। এরপর ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান। লাবুশেনকে বিদায় করেন এবাদত, আর গ্রিনের শিকারী ছিলেন তাসকিন। মধ্যাহ্ন বিরতির পর স্মিথের ব্যাটে সচল থাকে স্কোরবোর্ড। ক্যারিকে বিদায় জানান ঢাকা এক্সপ্রেস। কিছুটা শান্ত থাকলেও সতীর্থদের উইকেট শিকারে যোগ দেন হাসানও। টানা তুলে নেন অস্ট্রেলিয়ার শেষ 4 উইকেট, পূরণ করেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ফাইফার। শেষ নাগাদ লায়নকে বিদায় করে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও নতুন করে লেখেন এই টাইগার পেসার। দলের বিপর্যয়ে একা লড়াই করেন স্টিভেন স্মিথ। 2 লাইফে উইলো থেকে আসে 71 রান। 198 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইনিংসের সূচনায় বেশ ভালো ব্যাটিং করেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং তানজিদ তামিম। নিজের স্বাভাবিক ছন্দ থেকে বেরিয়ে দেখে শুনে রান করেন তামিম। অন্য পাশে সাদমান ছিলেন তাড়াহুড়োয়, মিচেল স্টার্কের বলে ফিরে যান তিনি। তবে এই 1 উইকেটটাই সান্ত্বনা হয়ে থাকলো অস্ট্রেলিয়ার জন্য, কারণ বাকিটা সময় অজিদের ভুগিয়েছেন তামিম মুমিনুল জুটি। দুজন মিলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। 96 রানে দিন শেষ করে বাংলাদেশ এখনো পিছিয়ে 102 রানে। প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় কোনো সেশনেই অজিরা বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। আর ব্যাট করতে নেমেও বাংলাদেশ পরিচয় দিয়েছে টেস্ট মেজাজের। মুমিনুল এবং তানজিদ তামিম নিরাপদে শেষ করেছে প্রথম দিন, এবং প্রথম ইনিংসে বলা যায় ডারউইন টেস্টের লাগামটা শক্তভাবে টেনে ধরেছে টিম টাইগার্স। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর পর খেলতে নেমে স্বপ্নের মতো প্রথম দিনটা কাটালো টাইগাররা। এদিন বাংলাদেশের নায়ক হাসান মাহমুদ, যার স্বপ্ন টেস্ট ক্রিকেটে অন্তত 500 উইকেটের মালিক হওয়া। ভারত পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইফার নিয়ে জানান দিলেন স্বপ্নটা অসম্ভব কিছু নয়। বাংলাদেশের টপ অর্ডারও নিজের সেরাটা নিংড়ে দিয়েছে। বলাই যায় মারারাতে প্রথম দিনটা ছিল বাংলাদেশের।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার যে 23 বছরের অপেক্ষা বাংলাদেশ এভাবে মিটাবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। স্বপ্নের মতো একটা দিন কাটিয়েছে টিম টাইগার্স। অজিদের মাটিতে একেবারে বিধ্বস্ত করেছে তারা। ব্যাট কিংবা বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফরমেন্স টিম টাইগার্সের। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হয়। তিনি সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন এবং সেই কাউন্টি ক্রিকেটের যে কন্ডিশন ছিল কিংবা উইকেট ছিল, সেই উইকেট এবং ওখানকে খেলার যেই অভিজ্ঞতাটা সেটা এখানে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। ম্যাচ শেষে তেমনটাই বলেছেন। ওখানে আসলে বোলিং করার পরে আর একটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কিভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি। হাসান মাহমুদ একবার বলেছিলেন যে তিনি তার ক্যারিয়ারটা শেষ করতে চান টেস্টে 500 উইকেট নিয়ে। ইন্ডিয়া, পাকিস্তান এবং কি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইফার একটা বার্তা দিয়ে রাখলেন এই ফরম্যাটটার জন্য তিনি কতটা প্রস্তুত। এবং অজিদের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনে যে উইকেটগুলো নিয়েছেন, একেবারে প্রত্যেকটা উইকেটে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের বড় নামগুলোকে নিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এত এত নামের মাঝে কার উইকেটটা তিনি বেশি পছন্দ করেছেন নিতে। তিনি সহজ সাপটা উত্তর দিয়েছেন স্টিভেন স্মিথ, কারণ তিনি ছিলেন সেট ব্যাটসম্যান। স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। বাংলাদেশ যখন দারুণ একটা পজিশনে রয়েছে তখন অস্ট্রেলিয়া একেবারে উল্টো চিত্র। স্টিভেন স্মিথ ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি একেবারে বলা চলে যে বিধ্বস্ত একটা চেহারা নিয়ে এসেছেন। প্রশ্নের উত্তরগুলো যেন ছোট ছোট করে বিধ্বস্তভাবেই দিচ্ছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা আসলে কার ছিল। তিনি সোজা সাপটা উত্তর দিয়েছেন, তার সাথে কোনো ধরনের আলোচনা কিংবা টিমে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। We won the toss and decided to. I don't know any other reason. ব্যাট বল দুই দিক থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ডারউইন টেস্টের প্রথম দিনে। তবে যে জায়গাটায় সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার, ফিল্ডিং। ক্যাচ মিস হয়েছে স্টিভেন স্মিথের, তিনি মাত্র 2 রানে ছিলেন। সেই জায়গায় তিনি যদি ফিরে যেতেন অস্ট্রেলিয়ার যে টোটাল রানটা সেটা হয়তো আরও কম হতো। তাই এই ম্যাচে যদি ইতিবাচক ফলাফল বাংলাদেশ চায় সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসেও এমন ধারাবাহিক পারফরমেন্সের সঙ্গে ফিল্ডিংটাতেও উন্নতি আনতে হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। দীর্ঘ 22 বছর পর ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ফিরেছে টেস্ট ক্রিকেট। আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মাঠে যখন টাইগার পেসারদের দাপট, গ্যালারিতে তখন লাল সবুজের উচ্ছ্বাস। কেউ গেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, আবার এমন দর্শকও আছেন যারা 2003 সালে এই মাঠে বাংলাদেশের প্রথম টেস্টও দেখেছিলেন। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। বুঝার উপায় নেই অস্ট্রেলিয়ার উত্তরের শহর ডারউইন নাকি হোম অফ ক্রিকেট মিরপুর। বাংলাদেশের খেলা মানেই তো লাল সবুজ সমর্থকদের উৎসব, আর তা দেশের বাইরে হলে তো কথাই নেই। প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষায় থাকেন প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখার। 22 বছর পর আবারও মারারায় টেস্ট ক্রিকেট, আর মাঠে বাংলাদেশ মানেই ডারউইনের গ্যালারিতে যেন এক টুকরো বাংলাদেশ। লাল সবুজ পতাকা, বাংলাদেশের জার্সি, মুখে স্লোগান। প্রবাসী বাংলাদেশিদের কাছে এটি শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, দেশকে কাছে পাওয়ারও এক উৎসব। এত বছর পরে বাংলাদেশ এখানে অস্ট্রেলিয়ার মাটিতে এসে ডমিনেন্স করতেছে। অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে স্ট্রেস দেখতে পাচ্ছি, হুইচ ইজ মেক আস ফিল লাইক প্রাউড। বাংলাদেশি ম্যাচ আমাদের দারুণবাসীর জন্য একটা স্বপ্নের মতো, যে আমরা বাংলাদেশি ক্রিকেট টিমকে দেখবো ফুল স্কোয়াড এখানে খেলবে, ন্যাশনাল টিম স্কোয়াড। এটা দারুণ, একদম ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে দারুণবাসী কত খুশি, আমাদের এই তারা জিতুক আর হারুক ডাজন্ট ম্যাটার। 22 বছর পরে এটা আমাদের জন্য আসলে অনেক খুশির ব্যাপার। পুরো টিম আসছে বাংলাদেশের, খুব ভালো লাগতেছে যে বাংলাদেশ ন্যাশনাল টিম এবং বেস্ট টিম আসছে এবং অস্ট্রেলিয়ার বেস্ট টিমও খেলতেছে। আনন্দ আরও বেড়ে যায় টাইগার বোলারদের দাপটে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একের পর এক আঘাত। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনের পেসে 198 রানে করে অল আউট। আর তাই তো স্বপ্নবাজ হচ্ছেন ডারউইনের বাঙালিরা। বাংলাদেশ ভালো খেললে নেক্সট টাইম থেকে এখানে অনেক বেশি সাড়া পাবে, আর স্পেশালি বাংলাদেশে এখানে অনেক আছে আমাদের মধ্যে। ডারউইনে বড় একটা বাঙালি কমিউনিটি আছে, আমরা সবাই খুব কানেক্টেড, সবাই আমরা খুবই
আজকে হ্যাপি বিকজ দে আর প্লেইং ভেরি ভেরি গুড। এই উচ্ছ্বাসের সঙ্গে মিশে আছে পুরনো স্মৃতিও। 2003 সালে এই মারারাতেই বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। শুধু 2 দশকের বেশি সময় পর আবারও সেই একই মাঠে বাংলাদেশ। তখনকার দর্শকদের কেউ কেউ আজ মনে রেখেছেন সেই দিনের কথা। একদম নতুন একটা গ্রুপ ছিল, কিন্তু ওরা খুবই সাকসেসফুল একটা গ্রুপ ছিল আর কি। আমরা দেখছি, আমরা অনেক মজা করছি। আমরা আশা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো ব্যাটিং করবে, যেহেতু আমরা 3 দিনের ম্যাচে খারাপ ব্যাটিং করেছি। আমাদের আশা ইনশাআল্লাহ ওটা যেন না হয়। প্রথম দিনের দাপট টাইগাররা শেষ পর্যন্ত ধরে রাখবেন বলে প্রত্যাশা ভক্তদের। 2003 থেকে 2026 দীর্ঘ পথ চলায় বদলেছে বাংলাদেশের দল, বদলেছে দেশের ক্রিকেটের গতিপথ। তবে বদলায়নি প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা। মারারায় ক্রিকেটের সঙ্গে ফিরেছে উৎসবও, আর সেই উৎসবের রংটা লাল সবুজ, অন্তত প্রথম দিনে টাইগারদের পারফরমেন্সে। মারারা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, ডারউইন, অস্ট্রেলিয়া। ক্রিকেটের আরও খবর। টপ এন্ড টি-20 সিরিজে ভালো করে জাতীয় দলে ফিরতে চান শামীম পাটোয়ারি। সিরিজে অংশ নিতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। গত 2 আসরে ব্যর্থতা নিয়ে ফিরলেও এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দলটির। দীর্ঘ ক্যাম্প ও মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলায় দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট শামীম। হাস্যোজ্জ্বল বাংলাদেশ এইচপি দল, মধ্যমণি মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদ। টপ এন্ড টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে ফটো সেশনের চিত্র এটি। দলের দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। এই সিরিজটিতে আগের 2 আসরে একবার ফাইনাল খেলা হলেও শিরোপা না পাওয়ার হতাশা নিয়ে ফেরে দলটি। এবার আর খালি হাতে ফিরতে চায় না ইরফান শুক্কুর বাহিনী। প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লাল সবুজের প্রতিনিধিরা। লম্বা সময় অনুশীলন ক্যাম্পের পাশাপাশি মালয়েশিয়ার বিপক্ষে খেলা 2টি প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস করছে তারা। আমাদের তো ক্যাম্প অনেকদিন ধরে ক্যাম্প হয়েছে, সো আশা করছি যে অনেক ভালো প্রস্তুতি হয়েছে। আমরা সবাই মানে এইসব ধরনের টুর্নামেন্ট খেলার জন্য প্রিপেয়ার্ড আমরা। এবারও স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে। অফ ফর্ম কাটিয়ে ন্যাশনাল টিমের রাডারে ফেরার বড় সুযোগ এটা, যা লুফে নিতে চান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে জায়গা না পাওয়া শামীম। যেহেতু আমি এখন ন্যাশনাল টিমের বাইরে, আমার টার্গেট থাকবে যে ভালো করে আমি আবার কামব্যাক করা। আমার রোলটা তো আমি ফিনিশিংয়ে, আমি 6-এ খেলি, যেহেতু আমার ফিনিশিং রোল। অবশ্যই টিমকে জিতানো মেইন কাজ আমার, সো ওইখানেই আমার ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট। এইচপির গন্তব্য অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে মাইটি অজিদের বিপক্ষে নতুন ইতিহাস লেখার চেষ্টা জাতীয় দল। টপ এন্ড টি-20 সিরিজের প্রথম আসরে খেলেছিলেন শামীম। পূর্ব অভিজ্ঞতা থাকায় বেশ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। ডারউইনে উইকেট অনেক ভালো, সো এখানে অনেক ফ্রেন্ডলি টি-20 যেভাবে হয়, ভালো উইকেট ওইখানে। আমি তো এখানে খেলছি, আমি ফার্স্টবার আমি খেলছি, সো ওইখানের উইকেট অনেক ভালো। সো আশা করছি আমরা ভালো ক্রিকেটটাই খেলব। 21 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে আসর। বাংলাদেশ এইচপি দল তো আছেই, প্রথমবারের মতো অংশ নিচ্ছে নিউজিল্যান্ড এ দল। এছাড়া নেপাল জাতীয় দল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরও 6টি দল খেলবে এই টুর্নামেন্টে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল। ঘরোয়া মৌসুমে সবার আগে দলবদল সারল মোহামেডান। ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে চেপে উৎসব মুখর পরিবেশে বাফুফে ভবনে গিয়ে ফুটবলার রেজিস্ট্রেশন করে সাদা কালোরা। শেষ মুহূর্তে আনিসুর রহমান জিকোকে দলে ভিড়িয়েছে তারা। আগামী মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের প্রত্যাশা ফুটবলারদের। আর মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় ক্লাব কর্তারা। ঢাকঢোল, নাচ গানে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে উৎসবের আমেজ। উপলক্ষ ঘরোয়া লিগের আগামী মৌসুমের দলবদল। রাজনৈতিক পালাবদলে জৌলুস ফেরার সঙ্গে নিজেদের পুরনো রেওয়াজ আবারও ফিরিয়ে এনেছে মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘোড়ার গাড়িতে চড়ে মতিঝিলের ক্লাব পাড়া ঘুরে বাফুফে ভবনে এই মৌসুমে সবার আগে দলবদল সারতে আসে সাদা কালোরা। প্রতি মৌসুমের আগে দল গোছাতে হিমশিম খাওয়া মোহামেডান এবার বিগ বাজেটের দল গড়েছে। রেজিস্ট্রেশন করা 33 জনের মধ্যে 11 জনই জাতীয় দলের। এছাড়া বিদেশি কোটায় পুরনো সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সান্ডে ও টনিকে ফিরিয়ে এনেছে ক্লাবটি। শেষ মুহূর্তে দলটির সংযোজন আনিসুর রহমান জিকো। সবকিছু মিলে একটা ব্যালেন্স একটা টিম হয়েছে। আমরা অ্যাজ এ প্লেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ট্রফি ছুঁয়ে দেখা। একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি তাহলে আশা করি আমরা এবার 3টা শুরু গড়ে তুলতে পারবো বলে আশা করতেছি। বিগত সরকারের অধীনে মোহামেডানের প্রতি অন্যায় হয়েছে বলে জানান ক্লাবটির সভাপতি বরকতুল্লাহ বুলু। এদিকে মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় ক্লাবটির পরিচালকরা। আগামী মৌসুমে ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা জেতার প্রত্যাশা তাদের। 17 বছর এই ক্লাবের প্রতি বিমাতার সুলভ আচরণ করা হয়েছে, যার কারণে এই ক্লাব
তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এই 2026 থেকে শুরু হয়েছে মোহামেডান ক্লাবের আবার নতুন যাত্রা। এই যাত্রায় মোহামেডান ক্লাব তার লক্ষ্যে পথে পৌঁছে যাবে। আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য আল্লাহ উপরে আছে। প্লেয়াররা সুস্থ থাকলে ভালো খেললে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন টিম করেছি, চ্যাম্পিয়নের মতো আমরা খেলতে পারবো। আমি আশা করবো আমাদের ফুটবল যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মোহামেডানের সেই পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো। আমরা আশা করি আগামীতে যে ফুটবল দল আমরা গড়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে এই ফুটবল মৌসুম হবে মোহামেডান স্পোর্টিং এর ইনশাআল্লাহ। দলবদল সারলেও এখনো কোচ সিলেক্ট করেনি মোহামেডান। দ্রুত অনুশীলন করার লক্ষ্যে প্রো লাইসেন্সধারী একজন কোচ আনতে চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা প্রো লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। এদিকে দলবদলের সময়সীমা বাড়িয়েছে বাফুফে, তবে এবারও সাফ কোটায় কোনো ফুটবলার নেয়নি মোহামেডান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আরব লীগের 6 দেশ। ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে মরক্কো, কাতারের মতো দেশ। প্রশংসা করেছে ইনফান্তিনোর। অন্যদিকে সিদ্ধান্ত পাল্টে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিয়েছে আয়ারল্যান্ড। যেই মিশর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে আঙুল তুলেছিল ইনফ্যান্তিনোর দিকে, তাকেই আবার সমর্থন দিয়েছে দেশটি। আলবি সেলেস্তেদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে ফিফার বিরুদ্ধে নানা অভিযোগের পর সভাপতির চেয়ারে সেই ইনফ্যান্তিনোকেই ফুটবল উন্নয়নের কাণ্ডারি বলে বিবৃতি দিয়েছে মিশর। ফিফার সভাপতির চেয়ারে টিকে থাকতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরব থেকে ইউরোপ ছুটোছুটি করছেন নিজের প্রতি সমর্থন আদায়ে। তবে পরিশ্রমের ফলও পাচ্ছেন ইনফান্তিনো। আরব লীগের দেশগুলো থেকে পেয়েছেন বড় সুখবর। মরক্কো, কাতার, মিশর সহ 6টি আরব দেশের জাতীয় ফুটবল ফেডারেশন পূর্ণ সমর্থন জানিয়েছে জিয়ান্নি ইনফ্যান্তিনোর প্রতি। ফুটবল উন্নয়নে বর্তমান ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানায় দেশগুলো। এক বিবৃতি দিয়ে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার বিষয়টি নিশ্চিত করে আরব লীগের দেশগুলো। এর আগে ইনফ্যান্তিনোর পক্ষে অবস্থান নেয় আর্জেন্টিনা ও মেক্সিকো। তীব্র সমালোচনার মুখেও সভাপতির পরবর্তী মেয়াদে ইনফ্যান্তিনোকে চাইছে সমর্থন দেয়া দেশগুলো। এছাড়া আস্থা প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সত্ত্ব বিক্রির ফন্দি করে রীতিমতো ফেঁসে যাচ্ছিলেন ইনফ্যান্তিনো। তার নেয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফ পরবর্তী ফিফা সভাপতির পদে ইনফ্যান্তিনোর প্রার্থিতার বিরোধিতা করে। এমনকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই 3 মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। মহা বিপদে পড়ে ইনফ্যান্তিনো ছুটে যান ডোনাল্ড ট্রাম্পের দরবারে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সমর্থন নিয়ে মরক্কোতে বিশেষ আলোচনা সভার ডাক দেয় ইনফ্যান্তিনো। সেখানে ভুল স্বীকার করে ফিফার 211 সহযোগী দেশের কাছে ক্ষমা চান তিনি। এদিকে ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে আয়ারল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ফিফার শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও পরামর্শ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইনফ্যান্তিনো বা ফিফার চলমান সংকট নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা জানায়নি বাফুফে। ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন জানানো প্রসঙ্গে বোর্ডের সঙ্গে আলোচনা শেষে পরবর্তীতে নেওয়া হবে সিদ্ধান্ত। 2027 সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইনফ্যান্তিনো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ফিফা প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। সুপার কাপ খেলা দেখতে গিয়ে তিনি জানান, দেমবেলে ওলিসেদের প্রেসিডেন্ট হিসেবেই ভালো আছেন। আপাতত এই দায়িত্ব উপভোগ করছেন। সেই সঙ্গে ফরাসি ক্লাবটির সভাপতি হিসেবেই থাকতে চান খেলাইফি। এক সিদ্ধান্তেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্বে একক আধিপত্য ছেদ পড়েছে। চতুর্থবারের মতো সভাপতি হওয়ার জন্য স্বপ্ন বুনছিলেন ইনফান্তিনো। তখনই এক ভুল করে বসলেন তিনি। বিশ্বকাপ সহ ফিফার বড় বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেন সভাপতি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফিফার সহযোগী দেশগুলোর সমর্থন জোগাতে থাকেন তিনি। তবে বেঁকে বসেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বাকি দেশগুলোকে নিয়ে ফিফার প্রতি অনাস্থা প্রকাশ করেন। সেই সঙ্গে ইনফান্তোনিওকে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের নতুন কোম্পানি তৈরির পরিকল্পনা থেকে সরে আসতে আহ্বান জানান। আর সেটা না হলে কংগ্রেস ডেকে অনাস্থার ভিত্তিতে ইনফান্তোনিওকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও আটতে থাকেন সেফেরিন। এই আলোচনার মাঝে প্রশ্ন উঠেছিল ৫৬ বছর বয়সী ফিফা সভাপতি যদি পদ হারান তাহলে নতুন দায়িত্ব নেবেন কে। এই প্রশ্নের উত্তর মিলিয়ে রেখেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনফান্তিনিওর পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে দেখতে চেয়েছিল উয়েফা। খেলাইফি ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় তারা। পিএসজি প্রেসিডেন্ট ছাড়া কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট চেয়ারম্যান এই কাতার ধনকুব। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। উয়েফা নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক দেশের সম্প্রচার স্বত্বের অধিকারী প্রতিষ্ঠান বিইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান খেলাইফি। তাই তো কাতারি প্রভাবশালী ব্যক্তি নাসের আল খেলাইফিকে দাঁড় করাতে চাইছেন ইউরোপিয়ান ফুটবলের কর্তারা। তবে গুঞ্জনের মাঝে মুখ খুলেছেন ফরাসি ক্লাবটির সভাপতি। উয়েফা সুপার কাপে পিএসজি বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ দেখতে যান তিনি। সেখানে তিনি জানান আপাতত ফিফা সভাপতি হওয়ার তার কোনো ইচ্ছা নেই। মরক্কোয় ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনফান্তিনিওর বিরুদ্ধে নির্বাচনে লড়তে চাইলে চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। শিরোপা ঘরে তুলে নতুন মৌসুম শুরু করলো প্যারিস সেন্ট জার্মেই। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের ট্রফি নিজেদের কাছেই রাখলো লুই এনরিকের দল। দলের হয়ে জয়সূচক গোল করার পাশাপাশি অন্য অ্যাসিস্টে ম্যাচ সেরা হয়েছেন ফ্রেঞ্চ ফুটবলার দেজিরে দুয়ে। যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু লুই এনরিকের পিএসজি উঁচিয়ে ধরল আরও একটা সোনালি ট্রফি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের পর টানা দ্বিতীয় সুপার কাপ। রেডবুল অ্যারেনায় ফ্রেঞ্চ জায়ান্টদের শিকার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। এদিন এগিয়ে যেতে লাগে মাত্র ২০ মিনিট। দেজিরে দুয়ের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া জর্জিয়ান উইঙ্গার কাভারেজখেলিয়া। একপেশে হতে থাকা ম্যাচে অ্যাস্টন ভিলাকে টিকিয়ে রাখেন ১৭ বছরের ব্রায়ান মাজো। বেশ কয়েকটা সুযোগ হাতছাড়ার পর জালের দেখা পান হাফ টাইম বিরতির ঠিক আগে। তাতে সুপার কাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্কোরারের রেকর্ডটা এই লুক্সেমবার্গ ফরওয়ার্ডের দখলে। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলে ইংলিশ ক্লাবটা। তবে তা খুব একটা কাজে লাগেনি। ৬১ মিনিটে দলকে এগিয়ে দেন দুয়ে। এবার আর অ্যাসিস্ট নয়, ডেম্বেলের থেকে পাওয়া বলে ভিলা গোলরক্ষককে পরাস্ত করেন। ট্রফির গুরুত্ব না থাকলেও শিষ্যদের এমন পারফরমেন্সে খুশি লুই এনরিকে। সত্যিটা বললে এই ট্রফিটা মোটেও গুরুত্বপূর্ণ নয়, তবে হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। মৌসুমের শুরুটা এভাবেই হোক তা চেয়েছি। আমরা সম্ভাব্য সব শিরোপা জিততে চাই, এটাই আমাদের লক্ষ্য। সবকিছুই তো জিততে চাইবেন এনরিকে। তিনি দায়িত্ব নেবার পর থেকেই পোয়াবারও ফ্রেঞ্চ জায়ান্টদের। ২০২৩ থেকে কেবিনে উঠেছে ১৩টা ট্রফি। টানা ২ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার ২ সুপার কাপ। রিয়াল মাদ্রিদের পরে নিজেদের নাম যোগ করল ডেম্বেলে মার্কুইনোসরা। আগামী সোমবার আরও একটা সিলভারওয়্যার উঁচিয়ে ধরার সুযোগ পিএসজির সামনে। ফ্রেঞ্চ ফুটবল মৌসুমের উদ্বোধনী ম্যাচে আর্সেলন্সের বিপক্ষে খেলবে লিগ চ্যাম্পিয়নরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ জয়ের পর ছুটি শেষে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে উচ্ছ্বসিত স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, পেদ্রিরা। দেশকে বিশ্বকাপ উপহার দেওয়ার পর নতুন মৌসুমে বার্সেলোনাকেও একাধিক শিরোপা উপহার দেওয়ার লক্ষ্য তাদের। বিশ্বকাপ দানি ওলমো, পাউ কুবার্সি, গাভি মেডিকেল পরীক্ষা শেষে তারা শুরু করেন নতুন মৌসুমের প্রস্তুতি। এর পেছনে আছে মাঠের পারফরম্যান্সও। হ্যান্সি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল ও ২১ অ্যাসিস্ট করেন ইয়ামাল। লা লিগায় ৯ গোল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫, কোপা দেল রেতে ২ এবং স্প্যানিশ সুপার কাপে ২ গোল করেন তিনি।
আর সর্বশেষ 2025-26 মৌসুমে শুধু লা লিগাতেই তার গোল 16, অ্যাসিস্ট 11। অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন লা লিগার প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার। ডান প্রান্তে গতি, ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢোকার দক্ষতা, সঙ্গে গোল ও অ্যাসিস্ট সব মিলিয়ে বার্সার আক্রমণে ইয়ামাল এখন বড় এক অস্ত্র। আর বিশ্বকাপ জয়ের পর সেই অস্ত্রকেই আরও ধারালো অবস্থায় ফিরে পেতে চাইছে বার্সেলোনা। নতুন মৌসুমে বার্সার লক্ষ্যও বড়। লা লিগার সাফল্যের ধারাবাহিকতার পাশাপাশি এবার তাদের চোখ ইউরোপের সর্বোচ্চ শিরোপায়। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি বার্সেলোনার ঘরে এসেছিল সর্বশেষ 2015 সালে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে হান্সি ফ্লিকের দলে অন্যতম ভরসা হতে পারেন ইয়ামাল। 23 আগস্ট এলচের মাঠে লা লিগার ম্যাচ দিয়ে শুরু হবে বার্সেলোনার 2026-27 মৌসুমের অভিযান। তার আগে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ইয়ামালরা। বিশ্বকাপ তাকে দিয়েছে আরও বড় পরিচয়, কিন্তু বার্সেলোনা তাকে দেখছে তারও বড় এক ভবিষ্যতের অংশ হিসেবে। মাত্র 19 বছর বয়সেই ইউরোপ ও বিশ্ব দুই মঞ্চের শিরোপা এখন তার ঝুলিতে। এবার সেই বিশ্ব চ্যাম্পিয়নকে ঘিরেই নতুন স্বপ্ন বার্সেলোনার। লামিন ইয়ামাল ফিরেছেন, এবার তার পায়ে নতুন মৌসুমের নতুন গল্প। নূরে জান্নাত, সময় সংবাদ। ক্লাবগুলোর প্রাক মৌসুম প্রস্তুতির খবর। প্রাক মৌসুমের প্রস্তুতি, তবে উত্তেজনায় কোনো কমতি নেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। ঐতিহ্যবাহী তেরেসা এরেরা ট্রফি জিতে হোসে মরিনিওর অপরাজিত থাকার রেকর্ডটা আরও একটু সংহত করল রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো এ করুনাকে 1-0 গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস। অন্যদিকে টাইব্রেকার রোমাঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী লিডসকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এমিরেটসে সেস ফ্যাব্রিগাসের দলের বিপক্ষে লড়ে পেনাল্টি শুটআউটে শেষ হাসি হেসেছে গানাররা। স্প্যানিশ ফুটবলে হোসে মরিনিওর ফিরতি পথ চলা এখন পর্যন্ত দুর্দান্ত। দারুণ সময় কাটাচ্ছেন মাদ্রিদিস্তারা। প্রাক মৌসুমে নিজেদের শেষ দিকের প্রস্তুতি ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে 1-0 গোলে হারিয়ে ঐতিহাসিক তেরেসা এরেরা ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে নতুন করে 6 বছরের চুক্তির পর আর্মব্যান্ড হাতে প্রথমবার স্টার্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণে ধার কমে থাকলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাজের কাজটি করেন ব্রাহিম দিয়াজ। গোলরক্ষক আন্দ্রে লুনিনের লম্বা থ্রো চমৎকারভাবে চেস্ট রিসিভ করে দুর্দান্ত এক ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন এই মরক্কান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার্দে এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নামিয়েও গোলের সংখ্যা বাড়াতে পারেনি লস ব্ল্যাঙ্কোরা। তবে শেষ পর্যন্ত ব্রাহিমের ওই এক গোলেই জয় নিশ্চিত হয় অল হোয়াইটদের। রাতের আরেক ম্যাচে ডাবলিনের বিখ্যাত ক্রোক পার্কে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর এক লড়াই শেষে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রেড ডেভিলরা। ম্যাচের 16 মিনিটে ব্রায়াম এমবিওমোর ক্রসে 5 ছুঁয়ে দারুণ এক গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন ডাচ ফরওয়ার্ড জোশুয়া জার্জি। তবে খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। 29 মিনিটে ব্র্যান্ডন অ্যারনসের কম্পোস্ট ফিনিশে সমতায় ফেরে লিডস। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় শুটআউটে। টাইব্রেকারে বুনো ফার্নান্দেজ শট মিস করলেও সাডেন ডেথে দারুণ দক্ষতার পরিচয় দেন নোসাইর মাজরাউই। তার নিখুঁত শটে জয় নিশ্চিত করে নতুন মৌসুমের প্রস্তুতি সারল মাইকেল ক্যারিক শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে সাবেক গানার তারকা ফ্যাব্রিগাসের বর্তমান ক্লাব কোমোর মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের 33 মিনিটে কোমো গোলরক্ষক বুতেজের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে বুক দিয়ে পাস বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। খুব কাছ থেকে শটে আর্সেনালকে লিড এনে নেন তরুণ মিডফিল্ডার মাইলস লুইস স্কেলি। তবে ঠিক 10 মিনিট পরেই মার্টিন বাদুরানির অসাধারণ এক স্ট্রাইকে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারেজের গানার জার্সিতে অভিষেক হলেও নির্ধারিত সময় আর ব্যবধান বাড়েনি। অবশেষে টাই ব্রেকারে স্পেনকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক ডেভিড রায়া দুটো পেনাল্টি সেভ করে দলকে জেতান। আর জয়সূচক শটটি নেন ক্রিস্টোফ জেলিস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। স্প্যানিশ ফুটবলের টিকি টাকার অন্যতম নায়ক এবং বার্সেলোনার সাবেক মাস্টারমাইন্ড জাভি হার্নান্দেজ এখন ডাচ ফুটবলের নতুন কাণ্ডারি। এরিক টেন হাগ কিংবা আর্নে স্লটের মতো স্বদেশি কোচদের ছাপিয়ে ডাচদের ডাগআউটে বসেছেন এই 46 বছর বয়সী স্প্যানিশ মায়েস্ট্রো। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ডাচদের রাজকীয় কমলা ফুটবল পুনরুজ্জীবিত করাই এখন বার্সা কিংবদন্তির মূল চ্যালেঞ্জ।
বিশ্ব ফুটবলের ব্যাকরণ যে দলটা পাল্টে দিয়েছিল 2010-এ সেই স্প্যানিশ বিশ্বজয়ী দলের সদস্য সর্বজয়ী বার্সেলোনার মাঝমাঠের অন্যতম নায়ক জাভি হার্নান্দেজ এবার নতুন মিশনে। দীর্ঘ 2 বছর ডাগআউটের বাইরে থাকার পর ক্লাব ফুটবলের সীমা পেরিয়ে এই প্রথম কোন জাতীয় দলের দায়িত্বে এলেন স্প্যানিশ কিংবদন্তি। 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে তুলে নিয়েছেন নেদারল্যান্ডস ফুটবলের ব্যাটন। ঐতিহাসিক এক বৈপরীত্যের গল্প এটা। 2010 বিশ্বকাপে এই ডাচদের স্বপ্ন ভেঙে দক্ষিণ আফ্রিকায় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন জাভি, আর আজ সেই ডাচদেরই পরম বন্ধু তিনি। ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর নাইজেল ডি ইয়ং, যিনি 2010 ফাইনালে ছিলেন জাভির মাঠের প্রতিপক্ষ, তিনি আজ তাকে বরণ করে নিয়েছেন নতুন হেডমাস্টার হিসেবে। বার্সেলোনার লা মাসিয়ার একাডেমিতে বেড়ে ওঠা জাভির ডাচ ফুটবলের দর্শনের সঙ্গে সম্পর্কটা রক্তের। ইওয়ান ক্রেফ, রিনাল মিচেলস কিংবা লুই ফান হল, যে ডাচ মাস্টারমাইন্ডের হাত ধরে ফুটবলার এবং কোচ জাভির জন্ম, আজ তাদের ঘরেই তিনি ফিরছেন গুরু দক্ষিণা দিতে। এ যেন শিকড়ে ফেরার মতোই এক অনুভূতি জাভির কাছে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মরক্কোর বিপক্ষে টাই ব্রেকারে হেরে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন রোনাল্ড কোম্যান। এরপর এরিক টেন হাগ, আর্নে স্লট কিংবা রবার্তো মার্তিনেজের নাম এলেও ডাচ বোর্ড ভরসা রেখেছে জাভির আক্রমণাত্মক এবং পজিশন ভিত্তিক ফুটবলের উপর। 1977-78 মৌসুমে আর্নেস্ট হ্যাপেলের পর বিগত 48 বছরে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে ডাচদের ডাগআউটে বসতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার ডাগআউটে 142 ম্যাচে 62.7% জয় আর লা লিগা জেতার ট্রফি ক্যাবিনেট নিয়ে জাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জিততেই এসেছেন তিনি, তবে ফুটবলের মৌলিক সৌন্দর্য বিসর্জন দিয়ে নয়। কমলা সমর্থকদের জন্য তিনি উপহার দিতে চান গতিশীল, আক্রমণাত্মক এবং নান্দনিক ফুটবল। আগামী 24 সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে জাভির ডাচ যুগ। ইউকে এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় 2028 ইউরো এবং স্পেন, পর্তুগাল, মরক্কোর 2030 বিশ্বকাপকে ঘিরেই সাজবে জাভির সমস্ত পরিকল্পনা। আর মাঝে মাঝে নেশনস লিগ আর প্রীতি ম্যাচে দেখাতে হবে এর ঝলক। সাবেক শত্রুর হাত ধরে ডাচরা এখন নিজেদের হারিয়ে যাওয়া ফুটবলের রাজত্ব পুনরুদ্ধার করতে পারে কিনা তার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইনে বাংলাদেশের বাজিমাত। টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। 6 উইকেট নিয়ে দিনের নায়ক হাসান মাহমুদ, ব্যাটিংয়ে অপরাজিত মুমিনুল তামিম। টেস্ট ক্রিকেটে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন হাসান মাহমুদের। ক্যারিয়ার সেরা বোলিংয়ের কৃতিত্ব দিলেন কাউন্টি ক্রিকেটকে। দ্বিতীয় দিনে ভালো শুরুর আশা। সাদা কালো শিবিরে পুরানো ঐতিহ্য। ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে মোহামেডানের জাঁকজমকপূর্ণ দলবদল। শক্তিশালী দল নিয়ে নতুন মৌসুমের সব শিরোপা জয়ের লক্ষ্য। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন তাসমিলা খান। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।